ধর্মপ্রবণ যুবক তারকনাথের খুব ইচ্ছে সমাধি কি এই বিষয়টা একটু জানা। তখন যদিও তিনি কেশবচন্দ্রের প্রভাবে ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করেছেন, কিন্তু মন বড় অস্থির তখন তার। তার মন তখন আরো গভীর আধ্যাত্মিক রাজ্যে ডুবে যেতে চাইছে, উতলা হয়ে উঠছে। সত্যকে জানবার জন্যে তখন তারকনাথ উদ্গ্রীব। তারই অনুসন্ধানে ব্যস্ত তখন তিনি। ব্রাহ্ম সমাজে তার সব প্রশ্নের উত্তর যে মিলছে না। এই সময়তেই তারকনাথ দিল্লিতে তার বন্ধু প্রসন্নবাবুর বাড়িতে বেড়াতে যান। সেইখানে তার বন্ধুর সঙ্গে ভগবান ও ধর্ম বিষয়ক আলোচনা ঘণ্টার পর ঘণ্টা ধরে চলতে থাকে। এখানেই একদিন তিনি প্রসন্নবাবুকে সমাধি বিষয়ে প্রশ্ন করেন। প্রসন্নবাবু বললেন, প্রকৃত সমাধি বড় একটা কারো হয় না, এ অতি দুর্লভ জিনিস। তবে তিনি এমন একজন ব্যক্তিকে জানেন যার বাস্তবিকই সমাধি হয়। এই বলেই তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কথা উল্লেখ করলেন। সেই তখন থেকে তারকনাথ ঠাকুরকে দেখবার জন্যে পাগল হয়ে উঠল। এদিকে দিল্লি থেকে কলকাতায় ফিরেই ম্যাকেঞ্জি কোম্পানিতে একটি চাকরি গ্রহণ করলেন তারকনাথ। তখনও ব্রাহ্ম সমাজে তিনি নিয়মিত যেতেন। তো যাই হোক, একদিন তিনি শুনলেন শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দত্তের বাড়িতে শুভাগমন করবেন। তখন ওই 1880 কি 1881 খ্রিস্টাব্দ। তারকনাথ স্থির করলেন এইখানেই তিনি তাকে দর্শন করবেন। সন্ধ্যের সময় রামবাবুর বাড়িতে উপস্থিত হয়ে দেখলেন ঠাকুর একটি ঘরের মধ্যে বসে আছেন, বহু লোক সেইখানে সমবেত, আর ঠাকুর অর্ধভাবাবস্থায় অনেকের সঙ্গে কথাবার্তা বলছেন। অতি মনোযোগ সহকারে তারকনাথ ঠাকুরের কথা বিভোর হয়ে শুনতে লাগলেন। তার তো সমাধির কথা জানবার জন্য মন উৎসুক হয়েই ছিল, এবং আশ্চর্যের সাথে শুনলেন ঠাকুর সেই দিন সমাধি বিষয়েই সবার সাথে কথাবার্তা বলছেন। তার বড় ভালো লাগলো। বহুদিনের ঈপ্সিত বস্তুকে লাভ করে তার প্রাণ যেন আনন্দে নেচে উঠল। কিছুক্ষণ পর ধীরে ধীরে তিনি বাইরে বেরিয়ে এলেন। এই একদিনেই ঠাকুরের প্রতি কি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতে লাগলেন তারকনাথ। স্থির করলেন দক্ষিণেশ্বর যাবেন। সামনে শনিবার দিনই ঠিক করলেন দক্ষিণেশ্বরে যাবেন। যদিও দক্ষিণেশ্বর সম্বন্ধে বিশেষ কিছুই তখন তিনি জানতেন না। কোনো রকমে একে তাকে জিজ্ঞেস করে পরের শনিবার ঠিক সন্ধ্যার সময় সেখানে পৌঁছলেন। তখন সবেমাত্র আরতি আরম্ভ হয়েছে। মন্দির প্রাঙ্গণে এসে তিনি ঠাকুরকে খোঁজ করতে লাগলেন, এবং ঘরের মধ্যে ঠাকুরকে দেখতে পেয়ে সেখানে ঢুকে সেখানেই বসলেন। ঠাকুরকে দেখেই তারকনাথ কেমন আবিষ্ট হয়ে গেলেন। মনে হলো ঠাকুর যেন সাক্ষাৎ তার মা। তিনি পুরুষ কি স্ত্রী যেন কিছু বুঝে উঠতে পারছেন না। সত্যই তো, দেখছেন সাক্ষাৎ তার মাই যেন বসে আছেন। তিনি কি এক ভাবাবিষ্ট হয়ে ঠাকুরের কোলে মাথা রেখে প্রণাম করলেন। এরপর থেকে তিনি বরাবর ঠাকুরকে তার মা বলেই জানতেন। এরপর ঠাকুর তার পরিচয় জিজ্ঞেস করলেন, করে ঠাকুর তাকে নিয়েই কালী মন্দিরের দিকে অগ্রসর হলেন। তখন সবেমাত্র আরতি আরম্ভ হয়েছে। মায়ের মন্দির তথা দ্বাদশ শিবালয়ে আরতির ঘণ্টার সুমধুর ধ্বনিতে দক্ষিণেশ্বরের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। সে কি সুমধুর ভাব! মায়ের সামনে উপস্থিত হয়ে ঠাকুর সাষ্টাঙ্গে শ্রী শ্রী জগন্মাতাকে প্রণাম করলেন। এদিকে তারকনাথ তো ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন, তিনি একটু ইতস্তত করতে লাগলেন, কারণ তার কাছে তো প্রতিমা পাথর ছাড়া আর কিছুই নয়, এটাই তো তার ধারণা। কিন্তু এমন সময় হঠাৎ তার মনে হলো, এত ক্ষুদ্র ভাব কেন? ভগবান না সর্বত্র বিরাজমান, সকল স্থানেই তো তার অস্তিত্ব। তাহলে তিনি নিশ্চয়ই এই পাথরের প্রতিমার ভেতরেও বিদ্যমান আছেন। এই মনে করে সাষ্টাঙ্গে তারকনাথ শ্রী শ্রী জগন্মাতার সামনে প্রাণিপাত হলেন। সেই রাত্রে আবার ঠাকুর দক্ষিণেশ্বরে তাকে থেকে যাওয়ার জন্য বারবার অনুরোধ করে বললেন, আজ রাত্রে এখানে থাকো, একদিন এসে কি আর স্থায়ী ফল হবে বলো? প্রায়ই আসবার চেষ্টা করো। পরদিন সন্ধ্যায় আসবেন এই বলে
সেদিনের মতো বিদায় নিলেন তারকনাথ। এইভাবে বারে বারে আসা যাওয়া করতে করতে ঠাকুরের সাথে ক্রমশই তার ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। একদিন ঠাকুর তাকে বললেন, দেখো, যে এখানে আসে আমি তার বাপের নাম কিংবা সে কোথা থেকে আসছে সেসব কিছু জিজ্ঞেস করিনি, শুধু তার হৃদয়টা দেখে নি। কিন্তু তোমার বাপ আর বাড়ির সকলের কথা আমার খুব জানবার ইচ্ছে হচ্ছে। এবার ঠাকুর যখন শুনলেন যে তার পূর্ব পরিচিত কানাইবাবুই তার পিতা, আর কানাইবাবুর কবচে কিভাবে তার গাত্রোদ্দাহ প্রশমিত হয়েছিল, তখন সেই কথা ঠাকুর তাকে বলতে লাগলেন এবং পুনরায় তার বাবাকে দেখবার ইচ্ছে প্রকাশ করলেন। তারকনাথ এই কথা শুনে খুবই আশ্চর্য হয়ে গেলেন। তার বাবাকে গিয়ে বলতে তার বাবা, যিনি নিজেও ছিলেন এক পরম মাতৃ সাধক, কানাইলাল ঘোষাল, তিনি একদিন ঠাকুরের সাথে দেখা করতে এলেন। কানাইবাবু ঠাকুরের কাছে আসতেই ঠাকুর তার শ্রীপদ তার বক্ষে অর্পণ করে সমাধিস্থ হলেন। কানাইবাবু ঠাকুরের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এদিকে তারকনাথ তখন সময় পেলেই দক্ষিণেশ্বরে ছুটে চলে যান। ঠাকুরের দুটো কথা শুনে, মার জন্য ঠাকুরের উন্মাদ অবস্থা দেখে বিমল আনন্দে বিভোর হয়ে পড়েন। একদিন ঠাকুর রামকৃষ্ণদেব তাকে আড়ালে নিয়ে গিয়ে তার জিহ্বা বার করতে বললেন এবং জিহ্বায় কি যেন লিখে দিলেন। লেখার সঙ্গে সঙ্গেই তারকনাথের মন যেন বহির্জগৎ থেকে কোথায় বিলীন হয়ে গেল, একেবারে সমাধিস্থ। মুহূর্তে এত বড় বিরাট জগতের বিরাট দৃশ্য কোথায় যেন বিলীন হয়ে গেল, তার আর কিছুই জানতে পারলেন না তিনি। আরও একটি দিন ঠাকুর তাকে এইভাবে স্পর্শ করায় তারকনাথ আবার সমাধিস্থ হয়ে পড়েন। এই সময়ের মানসিক অবস্থা সম্বন্ধে পরে তিনি বলেছিলেন, সময় সময় মনে হতো ঠাকুরের সামনে কাঁদি। একদিন রাত্রিতে মা কালীর মন্দিরের সামনে দাঁড়িয়ে খুব কাঁদলাম। এদিকে ঠাকুর আমাকে অনুপস্থিত দেখে চিন্তিত হয়ে পড়লেন। কাছে যেতেই বললেন, যারা ভগবানের জন্য কাঁদে তিনি তাদের কৃপা করেন। চোখের জলে পূর্ব জীবনের পাপ দূরীভূত হয়। আরেকদিন আমি পঞ্চবটিতে ধ্যান করছি, এমন সময় ঠাকুর সেখানে এলেন। আমার দিকে তাকাতেই কেঁদে ফেললাম। তিনি একটি কথাও না বলে নীরবে দাঁড়িয়ে রইলেন। ভেতরে কি যেন একটা সুরসুর করে চলছে মনে হলো এবং সর্বাঙ্গ কাঁপতে লাগলো। আমার এই অবস্থা দেখে ঠাকুর আনন্দিত হয়ে বললেন যে এটি ভগবত ভাবের ফলে হয়েছে। তারপর তার ঘরে নিয়ে গিয়ে আমায় কিছু খেতে দিলেন। দৃষ্টিমাত্রই তিনি ভক্তের অন্তরের সুপ্ত ধর্মবোধ জাগিয়ে দিতে পারতেন। প্রিয় বন্ধুরা, এই তারকনাথই যে পরবর্তীতে হবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজ। স্বামী বিবেকানন্দের প্রিয় তারকদা পরিবর্তিত হয়ে যাবেন মহাপুরুষ মহারাজে। ঠাকুরকে পেয়ে মহাপুরুষ মহারাজ ক্রমশই বুঝলেন তিনি তার মনের মতন গুরু পেয়েছেন, যার জন্যে তার প্রাণ অস্থির হয়ে পড়ছিল। যিনি সেই মহান অনন্তের পথে তাকে নিয়ে যেতে পারবেন তাকেই পেয়েছেন, আর ভাবনা কি। যতই তিনি ঠাকুরের সাথে অন্তরঙ্গভাবে মেলামেশা আরম্ভ করলেন, ততই বুঝলেন দিন দিন যেন তার সংসার পাশ মুক্ত হয়ে যাচ্ছে। ঠাকুরকে যেন আপনার থেকেও আপনার বলে মনে হতে লাগলো। তাঁরই কৃপায় মহাপুরুষ মহারাজের কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে। তিনি বুঝলেন সর্বধর্ম সমন্বয়রূপী এই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে জানলেই সব জানা হলো। ঠাকুরও তো তার সব ভার নিয়েই নিয়েছেন। আজ তাহলে এখানেই থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।